আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরেকটা ব্লগ শুরু করলাম অনেক দিন পরে। টুকটাক কিছু ভিডিও করা ছিল, তো ওইগুলো এক জায়গায় করে আমি আপনাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমি বেশ অনেক দিন, প্রায় 1-1.5 মাস হয়ে গেল আমি কিন্তু ইউটিউবে একদমই রেগুলার না, একেবারেই ভিডিও সেভাবে দিচ্ছি না। মাঝে 2 দিন 2টা ভিডিও দিয়েছিলাম, আর সেগুলো দেওয়ার পরে আবার কিন্তু আমি ব্লগ দেওয়া অফ করেছি। আসলে আপনারা সবাই জানেন যে আমার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে আমার বাসায় আমার বান্ধবীরা এসেছিল। তো ও চলে যাওয়ার পরের দিনে কিন্তু আমি আমার নানির বাড়িতে যাই নিশি আপুর সাথে দেখা করার জন্য। আর নিশি আপুর সাথে দেখা করার আসলে মেন উদ্দেশ্যটাই ছিল যে আপুর সাথে আবার কবে দেখা হবে না হবে, তো সেই কারণেই কিন্তু দেখা করতে গিয়েছিলাম। আপুর সাথে দেখা করা শেষ করে আমি আবার আমার বাবার বাড়িতে আসি। আসার পরে আসলে আমি চাচ্ছিলাম যে শ্বশুরবাড়িতে যে কিছুদিন ঘুরে তারপরে এসে আবার বাবার বাড়িতে থাকবো, কিন্তু আজকাল এটা সেটা করে আসলে যাওয়া হচ্ছিল না। আর তারপরে আপনারা অনেকে আমার কমিউনিটিতে পোস্ট দেখেছেন যে আমার ছোটো দাদি খুব অসুস্থ ছিল। তো আমরা ভাবছিলাম আসলে দাদি কখন কি হয়, আবার বাড়িতে যাব আবার আসব, মানে এরকম একটা অবস্থার মধ্যে ছিলাম। তো ওই সপ্তাহে আমার হাজব্যান্ড বলছিল যে তোমার এখন আর যাওয়ার দরকার নেই, তুমি তোমার মায়ের বাড়িতেই থাকো, কারণ দাদির কখন কি হয়, তো সেই জন্য এখানেই থাকো, পরে বাড়িতে গেলেই হবে। তো সেই শুক্রবারে আমি রুমাইসার বাবাও আমাদের সাথে ছিলেন, আর আমার ফুপুরা সবাই আসছিল। তো আমি আবার অনেক পিঠা বানাচ্ছিলাম, চিতই পিঠার জন্য অনেকগুলো ব্যাটার তৈরি করেছি, তো ওইগুলো দিয়ে পিঠা বানাবো। তো রুমাইসার বাবা কিছুতেই থাকবে না, ও বলছিল যে আমি এখনই বাড়ি চলে যাব, কিন্তু আমি আসলে বলছিলাম যে থাক, পিঠা দিব আব্বার জন্য। মেনলি আসলে আব্বা মিষ্টি জাতীয় জিনিস খেতে খুব পছন্দ করেন, আর পিঠার বানাইলে এগুলো খেতে আসলে খুবই পছন্দ করে, খুব খুশি হয়। তো আমি বলছিলাম যে বেশি করে দিব, তুমি বাড়িতে নিয়ে যাবা, সবাইকে দিবা, আর আব্বা ঘুরে ফিরে খায়, এটা আসলে আমার কাছে ভালো লাগে। তারপর আমার ফুপুরাও আসছিল, মানে সবাই একসাথে খাওয়া হবে আর কি, শীতের পিঠা। তো আমি কয়েকটা বানানো শেষ করে রুমাইসার বাবাকে দিতে গেলাম, তো ও আবার নিয়ে যাবে না, বলছে যে আমি এই জিনিস এখন টেনে নিয়ে বাড়িতে যেতে পারবো না। তো যাই হোক, তারপরেও আমি জোর করে অল্প কয়েকটা পিঠা ওকে একটা বক্সের মধ্যে করে দিলাম। আর ও কিছু রাস্তা যাওয়ার পরেই 10-15 মিনিটের মধ্যেই আমরা তো সবাই বাড়ি ভর্তি মানুষজন, আমরা সবাই মজা করছি, সবাই একসাথে আছি, গল্প টল্প করতেছি, এরকম একটা অবস্থায় আমি পিঠা বানাচ্ছি। তো হঠাৎ করে ফোন আসলো, এসে ও ফোন দিয়ে বলল যে দাদি মারা গেছে। তো দাদি মারা গেছে বলতে আমার কাছে মনে হচ্ছিল যে কোন দাদি, আমি একদম অবাক হয়ে গেছি যে কোন দাদির কথা বলছে, যেহেতু আমার দাদি অসুস্থ, তো আমার দাদি কিনা। তখন বলছে যে না, আমার দাদি মারা গেছে, আমার দাদি শাশুড়ি মারা গেছে। তো আমার দাদি শাশুড়ির শুধু কোনো প্রবলেম ছিল না, তার শুধুমাত্র একটা করে প্রেশারের ওষুধ লাগতো, আর তাছাড়া তার কোনো ওষুধ লাগতো না। সে একদম সুস্থ সবল মানুষ, বয়স হয়েছিল, কিন্তু সে নিজের সব কাজ একা একা করতে পারতো, একদমই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতো। এরপরে আমি চলে গেলাম আমার দাদি শাশুড়িকে দেখতে। তো ওখানে যাওয়ার পরে রুমাইসা আবার আমার একদমই কন্ট্রোলের বাইরে চলে যায়, আর অনেক কিছু হাবিজাবি জিনিসপত্র খায়, তো রুমাইসা একটু অসুস্থ হয়ে যায়, তো ওর একটু ডায়রিয়ার সমস্যা হয়। তো এরপরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি একদিন পরে। আসার পরে রুমাইসা অসুস্থ ছিল, ঠিক আছে, এর মাঝখানে রাদিয়া খুব অসুস্থ হয়ে যায়। রাদিয়াকে দেখতে পাচ্ছেন, আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি, এটা তো 1 মাস পরের কথা, কিন্তু ওই সময়টাতে জানুয়ারি মাসের 17 তারিখে দাদি মারা যায়, আর তার 2 দিন পরে আমার রাদিয়াকে নিয়ে আসলে আমার অনেক দৌড়াদৌড়ি করতে হয়। রাদিয়ার আপডেট আমি পরে আপনাদেরকে জানাবো কোনো একটা ভ্লগে। আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই। তো এটা ছিল জানুয়ারির 17 তারিখের কথা, আমার দাদি শাশুড়ি মারা যায়। এরপরে জানুয়ারি মাস গেল, আর ফেব্রুয়ারির 5 তারিখে আমার ছোট দাদি মারা যায়, যার কথা আমি আমার ব্লগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম। তো আমি অনার্সে ভর্তি হওয়ার পর থেকে কিন্তু আমার এই দাদির সাথে আমার সম্পর্ক খুবই গভীর। তার অনেক কথা সে আমার সাথে শেয়ার করে, আমি অনেক ইয়ার্কি ঠাট্টা করেছি, অনেক দুষ্টুমি করেছি তার সাথে, তার সাথে সম্পর্কটা একদম অন্যরকম। তো 2জন কাছের মানুষ পরপর চলে গেলেন, তো
আমি আসলে আমার জানি না, আমি আমার মনের ভাষাগুলো আমি আপনাদের হয়তো ওইভাবে করে বোঝাতে পারবো কি না জানি না। এর মাঝখানে তো আমার মেয়েটা অসুস্থ, মানে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিল যে আমার এখনও যেটাই অবস্থা, মানে সব কিছু এলোমেলো, কেমন একটা ঘোরের মধ্যে আছি, কেমন এলোমেলো দিন পার করছি, মানে দিন যাচ্ছে এক একটা, কিন্তু কেমন যে যাচ্ছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। তারপরে আমি আমার শ্বশুরবাড়িতে গেলাম, মানে এর মাঝখানেও গিয়েছিলাম বাড়িতে, তারপরে তো আবার চলে আসছি। তো আমার বেশ কিছু কাজ ছিল, অনেক কিছু মানে সমস্যাও ছিল, তো সেই সমস্যাগুলো সব কাটিয়ে তারপরে গেলাম আমার শ্বশুরবাড়িতে। তো সেখানে আমি গিয়েছি ফেব্রুয়ারির 16 তারিখে। তো আমি যেদিন গিয়েছি আসলে আমার একদমই যেতে ইচ্ছা করছিল না, আমি কেন জানি না বারবার রুমাইসার বাবাকে বলছিলাম যে আমার এবার বাড়িতে যেতে একদম ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে না, কেন জানি না খুব মনটা অস্থির লাগছে। আর তারপরে আমি রাত্রে যখন মেয়েরা ঘুমিয়ে গেল তখন আবার রুমাইসার বাবার সাথে ফোনে কথা বলছিলাম, আর একটাই কথা বলছিলাম যে আমার আজকে কেন জানি খুব খারাপ লাগছে, আমি বাড়ির থেকে আসলাম, মানে আব্বু আম্মুকে রেখে আসছি সেই জন্য কি না জানি না, মানে মনের মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করছে, একটুও ভালো লাগছে না। এই প্রথম আসলে শ্বশুরবাড়িতে আসার পরে এত খারাপ লাগছিল, কেমন যে খারাপ লাগছে কাউকে বোঝাতে পারছি না। রুমাইসার বাবার সাথে বারবার কথা বলছিলাম আর বলছিলাম যে মানে আমার রাতটা আজকে কেন জানি পার হচ্ছে না, বারবার ফোন দেখছিলাম যে কয়টা বাজে, কখন সকাল হবে। তারপরে যখন ফজরের আজান দিল, তারপরে আব্বা তো আবার মসজিদে নামাজ পড়তে যায়, ফজরের নামাজেও মসজিদে যায়, তো আব্বা যখন নামাজ পড়তে গেল তখন আমার একটু চোখটা লেগে আসছে। তো ওই সময় আবার আব্বু ফোন দিয়ে আমার শাশুড়িকে জানিয়েছে সকাল হওয়ার পরে যে আমার বড় মামি মারা গেছেন। তো আপনারা তো ইউটিউবে সবাই জানেন যে মামি মারা গেছেন ফেব্রুয়ারি 17 তারিখে। তো এদিকে আমি যেই রুমটাতে থাকি এই রুমটাতে নেটওয়ার্ক আসলে কাজ করে না, তো সেই জন্য না ফোনে আমি কোনো ভিডিও দেখা বা রাত্রেবেলা ফোন টিপাটিপি এটা আসলে হয় না। তো অনেকেই আসলে ভ্লগ দিয়েছেন, ভিডিও করেছেন, তো যদি ফোন হাতে নিতাম তাহলে হয়তো বা রাত্রেই জানতে পারতাম বা ভিডিওতে দেখতে পারতাম, বা কেউ হয়তো বা জানাতো, কোনো একটা মাধ্যমে হয়তো জানতে পারতাম, কিন্তু আমি জানতাম না। তো সকালে যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে আমি তখন প্রায় 6:45 মতো বাজে, ওই সময় আব্বু ফোন দিল যে আমি শুনছি কিনা বা কখন বের হব কি এরকম। আর ওই দিনকে সকালের দিকে একটু কুয়াশা ছিল, আর যেহেতু রাদিয়া খুব অসুস্থ, তো ওকে নিয়ে আসলে আমাদের সবার একটু ভয়। তো ওই সময় আব্বুর ফোনটা পাওয়ার পর না মানে আমি কেমন জানি মনে হলো যে এত সকালে তো আব্বু ফোন দেওয়ার কথা না, ঘুম থেকে উঠে আমি কথা বলি কিন্তু এত সকালে আসলে ফোন দেয় না। তখন আব্বু যখনই ফোন দিচ্ছে তখনই আমার মনে হয়েছে যে কারোর কিছু একটা হয়েছে। আব্বু যখন বললো যে বড় মামি মারা গেছে, মানে ওই সময় আসলে কি বলবো না বলবো ফোনটা রেখে আমি তো তখন কান্নাকাটি, আর আমি তখন আমার শাশুড়িকে বললাম যে মা আমি এক্ষুনি চলে যাব, আমি মানে যত তাড়াতাড়ি যাওয়া যায়। তো মা বললেন যে আগে রুমাইসা রাদিয়াকে একটু খাওয়াও, তারপরে চলো আমরা বের হই। তো রুমাইসা রাদিয়াকে আমি 2-3 চামচ খাওয়াতেই তাসলিমা আপু কল দিল যে মানে মামি মারা গেছেন এটা আমি আমার কাছ থেকে শিওর হওয়ার জন্য। তা আমি তাসলিম আপুকে আসলে সরাসরি কিছু বলি নাই, আমি আপুকে বলছি যে আপু আমি এখনও পৌঁছাই নাই, আমি এখনও যাই নাই আপু, আমি পরে কথা বলবো তোমার সাথে বলে ফোনটা রেখে আমি ওদের দুজনকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আসলে খাওয়াইতেও পারতেছি না, একবার রুমাইসাকে দিচ্ছি তো রাদিয়াকে দিচ্ছি, ওরাও খাচ্ছে না, মানে আমার কেমন একটা যে অস্থিরতা যে আমি কখন যাব কখন পৌঁছাবো। তখনই হঠাৎ করে ফোনটা বেজে উঠলো আর নিশি আপু ফোন দিল। তো নিশি আপু ফোন দেওয়াতে মানে আমি ফোনটা হাতে নিয়েই একদম ঘাবড়ে গেছি, মানে যে আপু এখন ফোন দিছে আমি এখন নিজেকে সামলাবো না আপুর সাথে কথা বলবো নাকি আপু জানে না কি কারণে ফোন দিল, মানে আমি একদম অস্থির হয়ে গেছি। তখন ফোনটা যখন রিসিভ করলাম ভিডিও কলে, যখন আপুর অবস্থা দেখলাম, আপুর মুখটা দেখলাম, তখন আসলে আমি মানে আমরা দুইজন দুই দিক থেকে কি বলবো, কি সান্ত্বনা দিব, কি কথা বলবো, আমার কোনো কথা বের হচ্ছে না, আপুও কোনো কথা আসলে বলতে পারছে না, মানে আমি এটার কোনো ভাষা নাই। আপুর অবস্থা দেখে মানে আমি আপনাদেরকেও হয়তো বা বুঝাইতেও পারবো না। তারপর আমি তো তখনই রওনা দিয়ে দিই, আর ওদেরকে আসলে খাওয়ানোও হয় না, কোনো কিছুই করি না। তারপরে এদিকে মামির আসলে জানাজা ছিল 10টার দিকে, তো আমি রওনা দিয়ে আমার
পৌঁছাইতে পৌঁছাইতে দেরি হয়ে যায়, 9টা 20-এর দিকে আমি পৌঁছাই। তো 10 মিনিট আমি জাস্ট মামিকে দেখতে পারছি। তো যাওয়ার পর দেখি যেই মাচাটার কাছে সবসময় দাঁড়ায় থাকে, গেটের কাছে যখন আমাদেরকে বিদায় দেয়, যখন আমরা চলে আসি সবসময় গেটের কাছে থাকে। বাড়িতে গেলে কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে। তো সেই মানুষটা মানে ওই অবস্থায় ওই স্মৃতি তারপরে 10 মিনিটের মধ্যে তো নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে যখন বাড়ির ভিতরে ঢুকলাম, মানে একদম খা খা করছিল, একটা মানুষ নাই। মানে মানে পুরো নিচতলাতে যখন ঢুকলাম একদম পুরো ফাঁকা, সব কিছু ফাঁকা, কেমন এলোমেলো লাগছিল, মানে সবই ফাঁকা। আমার আসলে আমি ফ্যামিলির একদম সবার বড়, একবারে আমার নানির বাড়িতে মানে সবার ওপরে সে ছিলেন। মানে তার একটা কথা কেউ কখনো মানে ফেলবে বা অমান্য করবে এরকম না। তার যেমন সে জোরে কথা বলতো, তারপরে সে সবার বড় ছিল। মানে তার অনুপস্থিতি বা সে নাই এটা ভাবতেও মানে কেমন জানি একটা মনে হচ্ছে যে এখনো যদি আবার নানির বাড়িতে যাই, মনে হয় সেই জায়গাতে আবার দেখতে পাবো, আবার হয়তো বা সেই একই অবস্থাতে দেখব। মানে এখন না সব কিছু কেমন, মানে এই 1-1.5 মাস যা হলো সব কিছুর পরে না কেমন জানি একটা, মানে কার মধ্যে যে আছি। কাছে 3জন মানুষকে হারাইলাম 1 মাসের মধ্যে। মানে 3জন মানুষই যে আমার কত কাছের, এটা আসলে আমি আর আমার পরিবারই জানি। একদম নিজের খুব কাছের মানুষদেরকে হারালাম। মানে আমার আসলে মানসিক অবস্থা এখন আর সেরকমটা নাই, মানে যে আমি আবার ভালোভাবে কথা বলবো বা সেই আগের মতো ভিডিও দিব, আগের মতো সব কিছু করবো। মানে সংসারের কাজ করতে হয়, তাই করছি, চলছি। তো বাসায় আসছি 7 দিন হয়ে গেল। তো এদিকে আমার রাদিয়াটাও সুস্থ না। সব কিছু মিলে মানে রাদিয়াকে প্রপার কি টেক কেয়ার করতে হচ্ছে। ওকে যতটুকু আমি আসলে বাচ্চাদের প্রতি সবসময়ই যত্নশীল থাকার চেষ্টা করি, কিন্তু আমার ছোট মেয়েটার প্রতি এখন আরও বেশি যত্ন নিতে হচ্ছে, এক্সট্রা সময় দিতে হচ্ছে ওকে। এদিকে আমারও আসলে শরীরটা যে ভালো তাও না, আমারও প্রেশারটা খুব লো। তো দেখতে দেখতে আসলে রোজাও শুরু হয়ে গেল। মানে আমি রোজা না হলে আমি আসলে বাসায় আসতাম না, বাড়িতেই থাকতাম। হয়তো আম্মুর কাছে থাকতাম বা শ্বশুর বাড়ি, 2 জায়গায় মিলিয়ে সময়গুলো একটু পার করে তারপরে একটু সুস্থ সবল হয়ে তারপরে আসতাম। কিন্তু যেহেতু রোজা, রোমাইসার বাবার একটু কষ্টই হয়ে যায়। রোজার মধ্যে একা একা সব কিছু ম্যানেজ করাও সম্ভব না, তো সেই জন্যই বাসায় চলে আসা। আর বাসায় এসে আসলে সব কিছু তো একদম এলোমেলো ফেলে রেখে গেছিলাম। তো আসার পরে যেহেতু আজকে 1.5 মাস 2 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে আমি বাসায় নাই, তো এইগুলো সব গুছাইতে, সব পরিষ্কার করতে আমার একটু কষ্ট হচ্ছে, সময় লেগে যাচ্ছে। আর করতেও পারছি না আসলে, খুব যে গুছিয়ে কাজ করছি তাও পারছি না। আসলে চেষ্টা করছি টুকটাক করে করে নিজেদেরকে একটু সামলিয়ে গুছিয়ে নেওয়ার। দেখা যায় যে বাচ্চারা আছে তো, মানে মাঝে মাঝে কান্না করলে আমার মেয়ে দৌড়ায় আসে, এসে বলে যে মা তুমি কান্না করছো কেন, তোমার কে মারা গেছে। মানে ও ছোট মানুষ, ও পরপর দেখছে যে মানুষগুলো চলে গেল বা আমাকে কান্না করতে। তো ওর একটাই কথা থাকে যে মা তোমার কে মারা গেছে, তুমি কেন কান্না করছো। আর সবাই নিশি আপুর জন্য অনেক দোয়া করছেন। আমি সবার ভিডিওর কমেন্টে দেখেছি আপুর জন্য সবাই অনেক দোয়া করেছেন। মামির জন্য তো অনেক মানুষ অনেক চোখে পানি ফেলেছেন, অনেক দোয়া করেছেন। আমি আর নিশি আপু মানে সবসময় নিজের বোনের মতোই, আমারও যেমন কোনো বোন নাই, আপুরও আসলে নিজের কোনো বোন নাই। তো আমরা এমন কোনো দিন নাই যে আমাদের দুজনের মধ্যে কথা হয় না। দেখা যায় যে আমি যদি একদিন কথা না হয়, পরের দিন আপুকে হয়তো মেসেজ দিলাম বা আপু মেসেজ দিল, আমাদের সব সময় যোগাযোগ থাকে। তো আপুকে আসলে সান্ত্বনা দেওয়ার বা কিছু বলার কোনো ভাষা আসলে আমার নাই। আল্লাহ আপুকে ধৈর্য দিক,
আসলে ধৈর্য ধরা ছাড়া তো আর কোনো রাস্তা নাই, ধৈর্য ধরতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, এটা ছাড়া তো আর কোনো কিছু নাই আসলে দুনিয়াতে। তো ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।